ভারতের বিধানসভা নির্বাচন নিয়ে আরো আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত। ইনান, ভারতের বিধানসভা নির্বাচনের সবশেষ খবর কি রয়েছে? যেহেতু আমরা জানি 5টি রাজ্যের মধ্যে 3টিতেই বড় পরিবর্তন হয়েছে, একটু বিস্তারিত আমাদের জানাবেন। আপনিও গতকালকে আসলে আমরা জেনে গেছি যে রাজ্যগুলোয় পরিবর্তন এসেছে, বিশেষ করে সবার নজর কিন্তু বেশিরভাগই পশ্চিমবঙ্গে। এরপরে রয়েছে, আপনি জানেন যে তামিলনাড়ুতে, যেখানে ব্লকবাস্টার সুপারস্টার বিজয় থালাপাতি নির্বাচন করেছেন। তবে এখন কিন্তু সবার চোখ বাংলাদেশের প্রতিবেশী বলি না কেন, যে কারণেই বলি না কেন, আসলে নজরটা আসলে পশ্চিমবঙ্গের দিকেই। এবং নির্বাচন পরবর্তী সহিংসতা এরই মধ্যে আমরা দেখেছি, একটু আগে আমরা খবর দেখলাম, এটা আসলে একটু আগের খবর, যে গতকাল রাতে মূলত যখন বিজয় মিছিল করছিল উদয়নারায়ণপুরের বাসিন্দা হাওড়ার যাদববর, তিনি মূলত তৃণমূল কর্মীদের হাতে খুন হয়েছেন এমন অভিযোগ তোলা হচ্ছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কয়েক জায়গায় বলা হয়েছে তাকে ধারালো অস্ত্রের আঘাতে মারা হয়েছে। এই যে সামগ্রিক পরিস্থিতি, বিজেপি কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত বিজয় মিছিল করছে না, মূলত এটি নিষেধ রয়েছে। কিন্তু এরপরেও তারা, আপনি জানেন যে ভূমিধস জয় পেয়েছে 15 বছর পর একটি রাজ্যের সরকার পরিবর্তন হচ্ছে, স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু আনন্দ মিছিল হওয়াটার কথা। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও এখন পর্যন্ত কিন্তু তেমন আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি যে তারা হার মেনে নিয়েছে। কিন্তু আমরা বিপরীত চিত্র দেখেছি, বরং তৃণমূল অফিসে হামলা হয়েছে। সবশেষ তথ্যগুলো যদি আমরা একটু দেখে আসি, তাহলে দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন হলো, এরপর ফল প্রকাশ ঘিরে মূলত এখন আসলে নতুন মন্ত্রিসভা, নতুন সরকার গঠনের দিকে এগুচ্ছে। মূলত আগামী পরশু দিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের বাধ্যবাধকতা রয়েছে। তবে আজকে তিনি পদত্যাগ করতে পারেন বলে একটু আগে আমাদেরকে সহকর্মী শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কতটুকু এগিয়ে আছেন সেটিও আসলে একটু দেখার বিষয়, কারণ তার সঙ্গে আরো 4 জন প্রতিদ্বন্দ্বী আছেন ধারণা করা হচ্ছে। তবে অমিত শাহ, যিনি কিনা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে বাংলার ভূমিপুত্রই হবেন মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেই দৌড়ে আসলে বেশ কয়েকজনের নাম এখন পর্যন্ত শোনা যাচ্ছে এবং পরিবর্তনের ডাক দিয়েছে ক্ষমতাসীন যারা হতে যাচ্ছে বিজেপির, বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও কিন্তু গতকালকে নির্বাচন পরবর্তী ফলাফল পরবর্তী আসলে প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং কংগ্রেসের কর্ণধারের কি বক্তব্য রয়েছে এই বিষয়ে? তারা আসলে এখন পর্যন্ত বলছে যেটি, যে তারা পরিস্থিতি পর্যালোচনা করছে এবং পরবর্তী তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন। এবং আপনি যেমনটা বলছিলাম যে তৃণমূল অফিসে যেমন ভাঙচুর হয়েছে, একইভাবে আসন চুরি ইস্যুতে আপনি দেখেছেন একটু আগেও যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মূলত বেশ কিছু অভিযোগ তুলেছে, বিশেষ করে নির্বাচন কমিশনারের দিকে। তিনি আখ্যা দিয়েছেন এটি বর্তমান কেন্দ্রের যে শাসক গোষ্ঠী বিজেপি সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসন বা নরেন্দ্র মোদীর কমিশন হিসেবে তিনি আসলে আখ্যা দিয়েছেন। অর্থাৎ মোটা দাগে এই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 100টির বেশি আসনে তিনি বলেছেন কারচুপি হয়েছে। যেহেতু এখানে ম্যাজিক ফিগার ছিল 148, সেখানে 100টি আসনে যদি আসলে কারচুপি করে নেওয়া হয়, সেটি আসলে তদন্তের বিষয়। নিশ্চয়ই এই বিষয়ে তো নির্বাচন কমিশন তদন্ত করবে এবং সেটির বিষয়ে তারা তাদের ব্যাখ্যা দেবে। আমরা একটু মাঠে চলে যেতে চাই, সবশেষ যে পরিস্থিতি সেটি দেখে আসতে চাই, কারণ জানেন নির্বাচন পরবর্তী সহিংসতা কিন্তু বেশ উত্তপ্ত পুরো পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে, বিশেষ করে হাওড়ায়। সুব্রত, জানাবেন কি অবস্থা সেখানে? আছে সুব্রত আচার্য। সুব্রত, দেখুন, বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ, সেই রাজ্যটি 15 বছর একটি সরকার শাসন করেছে এবং সেই নতুন একটি সরকার সামনে আসছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের যারা দর্শক রয়েছেন কিংবা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে যারা চিন্তা করেন, তারা কিন্তু এখন ভাবছেন যে আগামীর, অর্থাৎ বিজেপির নতুন সরকারের সঙ্গে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যায়। কারণ আপনি জানেন যে দিল্লি ঢাকার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল বা যে কোনো ধরনের সম্পর্ক খারাপ বা ভালো, তার জন্য কিন্তু অবশ্যই কলকাতা হয়ে দিল্লি এবং ঢাকার সম্পর্ক সবসময় রূপায়ণ হয়। আমরা দেখেছি অতীতে তিস্তা সহ সীমান্তে, যে ভারত বাংলাদেশের সীমান্তে যে টেনশন, সেক্ষেত্রেও পশ্চিমবঙ্গের একটা বড় ভূমিকা ছিল। এবং দিল্লি এবং কলকাতার মধ্যে যে রাজনৈতিক বৈরিতা, যেহেতু দুটো রাজনৈতিক দলের কেন্দ্রীয় সরকার বিজেপি, রাজ্য সরকার তৃণমূল ছিল, সে কারণে অনেক সিদ্ধান্ত, দিল্লির সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা ছিল। এক্ষেত্রে নতুন সরকারের সঙ্গে, যেহেতু দিল্লি আর পশ্চিমবঙ্গের সরকার প্রায় এক সরকার, সেক্ষেত্রে নতুন সম্পর্ক ভারত এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন বিজেপি সরকার কি হতে পারে, কি করতে পারে, সে বিষয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং একজন রাজনৈতিক বিশ্লেষক সৌমিত্র দস্তিদার। সৌমিত্র বাবু, আপনাকে সময় টেলিভিশনে স্বাগত। সৌমিত্র বাবু, আপনি কিভাবে দেখছেন এই ভারত বাংলাদেশের সম্পর্ক ক্ষেত্রে? আপনি তো দেখেছেন যে দীর্ঘ কয়েক দশকের পুরনো সম্পর্ক, নতুন সরকার, বিজেপি সরকার আসলে কি হতে পারে, নানা ধরনের কল্পনা জল্পনা চলছে।
এখন দেখুন এক্ষুনি ঠিক বলা খুব কঠিন, কেন সবে কালকে ভোটের ফলাফল বেরিয়েছে, আর আজকে আপনি যখন আমাকে ধরছেন, এখনো কোনো রকম সিদ্ধান্ত তো মন্ত্রিসভা হয়েছে বা কি মন্ত্রিসভা তৈরি হয়নি, ফলে এক্ষুনি এটা বলা খুব কঠিন। তবে আপাতভাবে যদি বলেন তাহলে এমনিতেই তো কিছুদিন ধরে একটা ভালো সম্পর্কের জায়গা তৈরি হয়েছিল বিএনপি যখন ক্ষমতায় এসেছিল ওপারে, আর এপারে একটা স্থিতিশীল অবস্থা নিশ্চয়ই ছিল। কিন্তু যে কোনো কারণেই হোক, যারা এবারে ক্ষমতায় এসছে, বিজেপি সরকার যখন গঠন হবে, আমরা আশা করতে পারি, আমি তো কথা বলতে পারবো না, আশা করতে পারি যে অন্তত সরকারের সঙ্গে সরকারের নীতির প্রশ্নে অনেকটাই ভালো ইতিবাচক ঘটনাই ঘটবে আর কি। এখন সবসময় তো ইফস অ্যান্ড বার্ডসের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। আপনি সবসময় চেষ্টা করতে পারি যে দু দেশের সম্পর্ক যাতে ভালো হয়। একটা কথা সামনে আসছে, যেহেতু বিজেপি রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মুখ হিসেবে বলা হচ্ছে, যেহেতু নির্বাচনের প্রচারের ক্ষেত্রে অনুপ্রবেশ একটা বড় কথা, বড় বিষয় বিজেপি সামনে এনেছিল। অনুপ্রবেশকারীদের বিতরণ করা হবে, পুশ ইন করার একটা আশঙ্কা বাংলাদেশের পক্ষ থেকে করা হচ্ছে। বাংলাদেশের শীর্ষ মহলও বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সেক্ষেত্রে তাদেরও একটা প্রতিক্রিয়া হয়েছে। তো এই বিষয়টি বিজেপি সরকার ক্ষমতা এলে রাজ্যে পুশ ইনের সংখ্যা বাড়বে কিনা, বা সেক্ষেত্রে আপনার কোনো আশঙ্কা বা আপনার কোনো অভিমত আছে কিনা? দেখুন, যদি অফিসিয়ালি আপনি আমার প্রশ্ন করেন তাহলে আমি বলবো আশঙ্কা নেই। এখন আশঙ্কা নেই একটি কারণটা হচ্ছে, দেখুন বিরোধী দলে যখন থাকা হয় আর ভোটের রাজনীতি যারা করে, তারা প্রত্যেকেই কিছু না কিছু এমন কথা বলেন যেটা শুনলে হয়তো মনে হবে একটা পোলারাইজেশন হয়ে যাচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, কিন্তু বাস্তব বড় কঠিন। আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছি যে নানান ক্ষেত্রেই কিছু না কিছু সমঝোতার রাস্তায় যারা সরকারে থাকেন তাদের আপোষ করতে হয়। এখানেও দেখুন একেবারে রাতারাতি দলে দলে লোককে পুশিং করা হবে সেইটা আমার মনে হচ্ছে না। কিন্তু এটা তো ঠিকই যে একটা দক্ষিণপন্থী দল ক্ষমতায় এলে একটা আশঙ্কা তো তৈরি থাকেই আর কি, যে কি হলে কি হতে পারবে, যেটা আপনাকে আমি এক্ষুনি বললাম। যে অফিসিয়ালি ভার্সনটা আমি বলবো যে মনে হয় না কিছুই হবে, কিন্তু একটা যে আশঙ্কা, বিশেষ করে আমাদের এপারের সংখ্যালঘুদের যে আশঙ্কা, এবং শুধু সংখ্যালঘু কেন বলবো, নিম্নবর্গের হিন্দু মানুষ যাদের নাম বাদ গেছে, তারা সত্যিই এটা আশঙ্কায় তারা ভুগছেন। প্রচুর ফোন আমি পাচ্ছি গতকাল থেকেই যে আগামী দিনে কি হতে চলেছে। আমি প্রথমেই যেটা বললাম যে আগামী দিনটা এখনো খুব স্পষ্ট নয়, তবে যেহেতু একটা দক্ষিণপন্থী, চরম দক্ষিণপন্থী দল ক্ষমতায় এসছে, ফলে অনেক কিছু হলেও হতে পারে। আপনার কাছে একটা প্রশ্ন, সে খুব গুরুত্বপূর্ণ, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তাদের এত জনপ্রিয় একটা সরকার, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী সহ বিকল্প 102টো প্রকল্প, যেটা ভাতা ভিত্তিক এবং নারী ভোটারদের আকৃষ্ট করার ক্ষেত্রে যুবকদের জন্য যুব সাথী চালু করা হয়েছিল। এত সরকারি ভাতা প্রকল্প চালু করা সত্ত্বেও এই যে ফলাফল, সেটা কি প্রত্যাশিত ছিল কিনা, এবং আপনি ফলাফলের বিশ্লেষণে আপনি কি বলবেন? না, বিশ্লেষণের প্রথম কথা, দেখুন মানুষের প্রবল ক্ষোভ তৈরি হয়েছিল। হ্যাঁ, আর্জি করে যে মেয়েটিকে যেভাবে খুন করা হলো বা ধর্ষণ করা হয়েছে, সেটা নিয়ে অনেক প্রশ্ন ছিল। মানুষ কথা বলতে পারেনি। মমতা ব্যানার্জি, যদি আপনি আমার এক এক করে বলেন, দুর্নীতির প্রশ্নটা যদি সামনেও রাখি, আমি বলবো সবচেয়ে তাদের যেটা অপরাধ সেটা হচ্ছে তারা গণতান্ত্রিক যে স্পেস, গণতান্ত্রিক যে পরিসর, সেই পরিসরটা তারা একেবারেই বন্ধ করে দিয়েছে। আপনি যদি কোনো না কোনো বিরোধী স্বরকে একেবারে আটকে রাখা ছাড়া মমতা ব্যানার্জি কোনো কাজ করেছে বলে আমার অন্তত মনে হয়। অনেক ধন্যবাদ সৌমিত্র বাবু, আমাদের সঙ্গে সময় টেলিভিশনে আপনি সময় দিয়েছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সৌমিত্র বাবু যেটা বলছিলেন যে গণতান্ত্রিক পরিসর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন যে সংকীর্ণ করে দেওয়ার জন্যই কিন্তু আজকে এই পরিবর্তন দেখতে হয়েছে রাজ্যের সাধারণ মানুষকে, এবং শুধুমাত্র ভাতা ভিত্তিক কোনো কর্মসংস্থান, যুবকদের কর্মসংস্থান না করে শুধুমাত্র ভাতা ভিত্তিক একটি প্রশাসন তৈরি করে দেওয়াও কিন্তু সাধারণ মানুষের মধ্যে খুব একটা বেশি যে গ্রহণযোগ্য হয়েছে, ভোটের বাক্সে কিন্তু সেটি প্রতিফলিত হয়েছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের ফলাফলের পর রাজ্য সরকার গঠন, এবং সেই সঙ্গে ভারত বাংলাদেশ নিয়ে কি হতে যাচ্ছে সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। ধন্যবাদ সুব্রত যেমনটি বলছিলেন, এবং তাকে মূলত চলচ্চিত্রকার এবং রাজনৈতিক বিশ্লেষক সৌমিত্র দস্তিদার যেমনটা বলছেন যে বাংলাদেশ ভারত সম্পর্কের বেশ কিছু বিষয় আসলে এখন সামনে আসছে। তবে পুশিন করার যে বিষয়টি, কিংবা তিস্তা ইস্যু সহ যে বিষয়গুলো, সেগুলো আসলে নির্ভর করছে
এই সরকার, দুই দেশের সরকার কতটা আন্তরিক বিষয়গুলোর উপরে তার উপর, কিন্তু সরাসরি কোনো তিস্তা প্রভাব। চুক্তির বিষয়ে আসলে কি মনে হচ্ছে ইনান, এই সমাধান কি হওয়ার সম্ভাবনা যদি রয়েছে আমি যে কেন্দ্রীয় রাজ্যে এবং একই সরকার? আমি যদি সৌমিত্র দস্তিদারের কথা ধরেই যদি বলি যে এখন হঠাৎ করে খুব অনেকে আশাবাদী হয়ে উঠছে যে হয়তোবা মমতা বিরোধিতা করেছিল বলে তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি, যেটি কিনা বিজেপি সায় দিয়েছে। অর্থাৎ এখন বিজেপি যে আসলেই সত্যিকার অর্থে এটিতে রাজি হবে তার কোনো নিশ্চয়তা কি আছে? কারণ নেই। কারণ এতেই বোঝাচ্ছে, একটু আগেই সৌমিত্র দস্তিদার বলেছেন যে রাজনীতির কারণে ক্ষমতায় আসার জন্য অনেকেই অনেক ধরনের প্রতিশ্রুতি দেয়, যেগুলো কিনা আসলে শুধুমাত্র স্ট্যান্ড বাজের মধ্যে সীমাবদ্ধ থাকে। তবে আমরা এরপর আশা করি যে তিস্তা বাংলাদেশের যে ন্যায্য হিস্সা সেটি বাংলাদেশ বুঝে পাবে, এবং যে ধরনের আশঙ্কা করা হচ্ছে সেই আশঙ্কাগুলো থেকেও আসলে আমরা দূরে থাকবো। ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। ভারতের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনার জন্য বিস্তারিত যুক্ত হয়েছিলেন স্টুডিওতে সহকর্মী ওমর ইনান।